গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব ১৬। সময়ের স্রোতের সাথে বয়ে চলেছে সবার জীবন। আজ রোহিত ও মেঘলার মৃত্যুর ১ বছর পূর্ণ হল। শুধু ৩ দিনের তফাত। এমনই একটা সময়ে দুজন নরনারী এ পৃথিবী ছেড়ে ওই দূর আকাশের বাসিন্দা হয়েছে। সময় কখনো থেমে থাকে না, আর না কারোর জীবন আটকে থাকে। সময়ের সাথে সাথে সবাই নিজ নিজ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তবে মনের গহীনে এখনও ছেলেমেয়ে দুটো জীবিত আছে। হয়তো সারা জীবন থাকবে। আজ দাদানাতি মিলে সেলুনে এসেছে। মূলত শোভহান খানই বড় নাতিকে টেনেটুনে নিয়ে এলেন। ছেলেটা দিন দিন অগোছালো হয়ে যাচ্ছে। চুল দাড়ি বড় বড় হয়ে গেছে। অথচ ছেলেটার কাটার নাম নেই। আধার চুপচাপ ভদ্র ছেলের মতো চুল দাড়ি কেটে নীল। আয়নায় নিজেকে দেখতে দেখতে দাদাজানের উদ্দেশ্যে বলল, এখন শান্তি হয়েছে তোমার? শোভহান খান পাশের চেয়ারে বসেছিলেন। নাতিকে দেখতে দেখতে বললেন, মাত্র ১ বছরেই নিজের এই হাল করেছ। আর বাকিগুলো বছরে কি করবে? তখন তো তোমাকে খুঁজেই পাওয়া যাবে না গি। খুঁজে না পেলে হারিকেন দিয়ে খুঁজে নিও উ। তা আজও কি হাসপাতালে থাকবে? এর আগে বাড়িতে থেকেছি। হাসপাতালে থাকলে তুমি ঘুমাতে চাও না। নার্সরা আমাকে বলেছে তুমি বেশিরভাগই রাত জেগে বসে থাকো গু। ঘুমাতে ভালো লাগে না, তাই ঘুমাই না গে। তোমার কষ্টটা বুঝতে পারছি দাদুভাই। কিন্তু তুমি যদি নিজের খেয়াল না রাখো তাহলে কিভাবে চলবে বলো তো? নিজে অসুস্থ হয়ে পড়লে নিজের বউয়ের সেবা করবে কিভাবে? ঠিক আছে, নিজের খেয়াল রাখার চেষ্টা করব। এখন জ্ঞান না দিয়ে চলো। তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আমার বউয়ের কাছে যাব গু। বাড়িতে গিয়ে আগে গোসল করবে, খাওয়া দাওয়া করবে, তারপর বউয়ের কাছে যাবে। এর আগে নয়। আধার বিল পে করে সেলুন থেকে বেরিয়ে আসতে আসতে বিড়বিড় করে বলল, আগে যখন বউয়ের কাছে যেতাম না তখন আমাকে বলতে বউয়ের কাছে যেতে। আর এখন যখন বউয়ের কাছে যেতে চাচ্ছি তখন এই বুড়ো তুমিটাই আমাকে বাধা দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার দাদাজান। শোভহান খান হেসে নাতির কাঁধ চাপড়িয়ে বললেন, এই জন্যই বলে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল দিতে শেখো গ। আধার আর কিছু না বলে দাদাজানকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়ি স্টার্ট দিতে যাবে তখনই তার নজরে এল একটা কসমেটিকের দোকান, যেখানে ছোট থেকে বড় অনেকগুলো পুতুল রয়েছে, সাথে আরও অনেক কিছু আছে। একটু ওয়েট করো দাদাজান, আমি আসছি গু। আধার গাড়ি থেকে নেমে সোজা দোকানের ভেতর ঢুকে গেল। একটু সময় নিয়ে একটা পান্ডা, ডোরেমান, বাদর ও আকাশি রঙা একটা বড় পুতুল নীল টাকা দিয়ে দোকান থেকে বেরিয়ে গাড়ির ব্যাক সিটের উপর রেখে দিয়ে ড্রাইভিং সিটে বসল। এখনও বাপি হতে পারলে না, এর আগেই খেলনা নিতে শুরু করেছ? দাদাজানের কথা শুনে আধার ড্রাইভ করতে করতে বলল, ওগুলো আমার বেবিদের জন্য নয়, আমার বউয়ের জন্য উ। দাদাজান মনে মনে হাসলেন। তারপর হেয়ালি কণ্ঠে বললেন, আমি আবার কাকে কি বলছি? তুমি তো আগেই বলে দিয়েছ আমাকে তোমার সন্তানদের মুখ দেখাবে না, আর না নিজে বাচ্চা পয়দা করবে। সারা জীবন এই সিঙ্গেলদের মতোই থাকো। শুধু শুধু মেয়েটাকে তোমার মতো নিরামিষের সাথে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করেছি। আমার নাতবু ফিরে এলে তাকে সুন্দর দেখে একটা রাজপুত্রের সাথে বিয়ে দিব। তখন তুমি থাইকো দেবদাস হয়ে। আধারের কিছু একটা বলতে ইচ্ছে করছিল, কিন্তু বলল না। শুধু বিড়বিড় করে এইটুকু বলল, আমার বুকে সুস্থ হয়ে ফিরতে দাও। তারপর খান বাড়িতে বাচ্চা দিয়ে ভরিয়ে দিব, তখন আমিও দেখব তুমি এই বুইড়া বয়সে কত বাচ্চাদের পালতে পারো গো। সন্ধ্যা হয়ে এসেছে। আধার বাড়ি থেকে গোসল নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়েছে। শোভহান খান খাবার খেতে বললেও সে খায়নি। কোনোমতে নিজেকে ঠিকঠাক করে বুয়ের কাছে ছুটেছে। সে প্রতিদিনই যাওয়ার পথে এক গুচ্ছ করে হরেক রকমের ফুল নিয়ে যায়। আজও সেটার ব্যতিক্রম হল না। সে ফুল হাতে নিয়ে কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই থমকে গেল। কারণ আলোর চোখ দুটো খোলা। আধার ঠোঁট কামড়ে এলোমেলো পায়ে এগিয়ে এল। লেডি ডক্টর আলোকে চেক আপ করছেন। আর নার্সকে কি যেন বলছেন। তাকে দেখে ভদ্রমহিলা মুচকি হেসে বললেন, ফাইনালি আপনার ওয়াইফের জ্ঞান ফিরেছে। এখন উনার সুস্থ হওয়ার অপেক্ষায় গু। আধার এখনও একটা ঘোরের মধ্যে রয়েছে। সে বিশ্বাসই করতে পারছে না তার আলো কোমা থেকে ফিরে এসেছে। সে কয়েকবার চোখের পল্লব ঝাপটিয়ে ফুলগুলো টেবিলের উপর রেখে বেডের পাশে বসল। আলোর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ফিসফিসিয়ে বলল, অনুভব করতে পারছ আমায়?
আলোর মুখে কথা নেই। সে শুধু তাকিয়ে আছে। আধার অধৈর্যের মতো ডাক্তারকে জিজ্ঞেস করল, ও কথা বলছে না কেন? রিল্যাক্স মিস্টার খান। আপনার ওয়াইফের জ্ঞান ফিরে এলেও উনি এখন পুরোপুরি সুস্থ নয়। কথা বলা থেকে শুরু করে নড়াচড়া, হাঁটাচলা সবকিছু করতে সময় লাগবে। এবং এটাও জানতে হবে উনার স্মৃতিশক্তি ঠিক আছে কিনা। তার জন্য সময় প্রয়োজন। ডাক্তারের বলা কথাগুলো আধার বুঝ। এবং মনে মনে খুব করে চাইল মেয়েটা যেন নিজের স্মৃতি ভুলে না যায়। নয়তো সে আরও ভেঙে পড়বে। ডাক্তার নার্সকে ওষুধের কিছু নাম বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নার্সও বেরিয়ে গেল। আধার আরও কাছে এগিয়ে এসে আলোর মলিন চেহারা ঠোঁট ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, জলদি সুস্থ হয়ে আমার কাছে ফিরে এসো যান। আমি আর এই দূরত্ব সইতে পারছি না। কেটেছে আরও 6 মাস। আলো কোমা থেকে ফিরে আসার পর পরিবারের সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। এবং ওইদিন রাতেই সবাই মিলে মেয়েটাকে দেখতে এসেছিল। তারপর থেকে নানান চিকিৎসা দেওয়া হয়েছে মেয়েটাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করার জন্য। আলোকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের অধীনে রেখে নিয়মিত ব্যায়াম, পেশির শক্তি ও ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করা হয়েছে। এবং অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপিও দেওয়া হয়েছে। এক্ষেত্রে ধৈর্য ও পুষ্টির দরকার ছিল, যা সম্পূর্ণভাবে আলোকে দিয়ে সুস্থ করা হয়েছে। সে আপাতত এখন মোটামুটি সুস্থ। তবে কোমা থেকে বেরোনোর পর স্মৃতিশক্তি হারায়নি মেয়েটা। আধার ভার্সিটি শেষে সন্ধ্যার দিকে রিহ্যাবিলিটেশন সেন্টারে আসে। এবং এখানে এসে জানতে পারে আলোকে নিয়ে তার পরিবার চলে গিয়েছে। এটা শোনার পর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সে অনেক আগে থেকেই খেয়াল করেছিল মেয়েটা আজকাল তার কাছে থাকতে চায় না। সবসময় দূরত্ব বজায় রেখে চলে। আলো অসুস্থ হওয়ায় সে কোনোরকম চাপ দেয়নি, বরং মেয়েটা যেভাবে থাকতে চেয়েছে সে ওইভাবেই থাকতে দিয়েছে। নিজের কষ্ট হলেও একটু বুঝতে দেয়নি। মনকে কোনোমতে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে রেখেছে। সে এসব ভেবে আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যেতেই নার্স বলে উঠল। একটু থেমে মুচকি হেসে পুনরায় বলল, ম্যাম, অনেক ভাগ্যবতী আপনাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে। আপনি যতটা কষ্ট করেছেন তেমন কষ্ট হয়তো আর কেউ করতে পারত না। আপনি সত্যিই একজন বেস্ট হাজব্যান্ড। দোয়া করি আপনারা সারা জীবন এইভাবেই একে অপরের পাশে থাকুন। আধার দাঁড়ায় না। রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে বেরিয়ে যেতে যেতে আনমনে বলে উঠল, আপনি ভুল। আমি বেস্ট হাজব্যান্ড নই। আমি খুব খুব খারাপ হাজব্যান্ড, যাকে কখনোই ভালোবাসা যায় না, বরং দূরে সরে যাওয়ার চেষ্টা করে। ঠিক আজ যেমনটা হয়েছে। এতদিন পর নিজ বাড়িতে ফিরে আলো কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়েছিল। তার জীবন থেকে যে এইভাবে 1 বছর চলে যাবে সেটা কখনোই কল্পনাও করেনি। সাথে এটাও ভাবতে পারেনি তাদের মাঝে আর রোহিত, মেঘলা নেই। বাড়িতে পা রাখতে না রাখতেই আলোর সর্বপ্রথম চোখ যায় বাগানে থাকা দুটো কবরের দিকে এবং মুহূর্তেই ছুটে এসে কবর জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। এমনটা কেন হলো? এমন হওয়ার তো কথা ছিল না। তাদের দুজনের তো সুখে শান্তিতে সংসার করার কথা ছিল। তাহলে কেন আজ তারা এইভাবে দূর আকাশে পালিয়ে গেল? তার মতোই না হয় কোমায় যেত, তবুও কেন তাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেল? তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েও অপূর্ণই রয়ে গেল। মেয়েটার কত স্বপ্ন ছিল প্রিয় মানুষটির সাথে ছোট্ট একটা সংসার করার। অথচ তাদের নিয়তি অন্য কিছুই ছিল। তাদের দুজনের পথচলা এতটুকুতেই সীমাবদ্ধ রয়ে গেল। কাঁদতে কাঁদতে আলোর শরীর খারাপ হয়ে যায়। সে অতিরিক্ত মানসিক চাপ নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল ওখানেই। এতে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তড়িঘড়ি করে মেয়েটাকে ভেতরে নিয়ে গিয়ে মতিউর রহমান ডাক্তারকে কল দেন। তারপর ডাক্তার এসে চেক আপ করে একটা ইনজেকশন ও স্যালাইন দিয়ে যান। আলোর জ্ঞান ফিরে আসার পর নিজের পেটের উপর দুটো খরগোশকে দেখে চমকে ওঠে। ভালো করে তাকিয়ে দেখে এরা আর কেউ নয়, বরং তারই টুনা, টুনি। আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে কোনোমতে উঠে বসে এক হাতে জড়িয়ে ধরে আদর করে দেয়। এতদিনে অনেকটাই বড় হয়ে গেছে, সাথে গোলুমলু। এরা এখানে কিভাবে এল? আলো ছোট বোনের উদ্দেশ্যে জিজ্ঞেস করল। ছায়া ধীর কণ্ঠে বলল, তোমার শ্বশুর বাড়িতে তো এদেরকে দেখার মতো কেউ নেই। দুলাভাই সারাদিন ভার্সিটিতে থাকে এবং সন্ধ্যা হলে তোমার কাছে যেত, তারপর ওখানেই সারারাত থাকত। তাই তোমার শখের জিনিসগুলোর দেখাশোনা করার জন্য আমাকে দেয়। কারণ উনি চাননি তোমার প্রিয় জিনিসের কিছু হোক।
এদেরকে আমি দেখলেও সব খরচ তোমার বড়ি দিয়েছে। সাথে আমারগুলোর জন্যও। আলো কিছু বলল না। ছায়া বিছানায় হামাগুড়ি দিয়ে উঠে এসে আপুকে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ গুজে কান্নারত কণ্ঠে বলল, তোমাকে খুব মিস করেছি আপু। খুব। আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে বোনকে জড়িয়ে ধরে আদর করে দিল। তখন খেয়াল করল দরজায় মায়া দাঁড়িয়ে আছে। আলো হেসে এক হাত বাড়িয়ে ধরে কাছে আসতে ইশারা করল। মায়া ছুটে এসে বোনের বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল। আলো দুজনের মাথায় চুমু খেয়ে ধীর কণ্ঠে বলল, কষ্ট পাস না বোন আমার। ভাইয়া আপু যেখানেই থাক তারা ভালো আছে। আর আমাদেরকে ওই দূর আকাশ থেকে দেখছে। তোরা যদি কষ্টে থাকিস তাহলে তারাও কষ্ট পাবে। আমরা এই দুনিয়ায় কেউই চিরস্থায়ী নই। আজ হোক বা কাল আমাদের সবাইকেই ওই আকাশের বুকে যেতে হবে। শুধু আগে আর পরে। আলোর মনটা ভালো নেই। সে হালকা পাতলা খাবার খেয়ে বাগানে এসে বসেছে। পশ্চিমের দিকে সূর্যটা হেলে পড়েছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আঁধার নেমে আসবে। মেয়েটা অপলক নয়নে দুটো পাশাপাশি থাকা কবরের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই খেয়াল করল গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করছে। গাড়িটা চিনতে একটু অসুবিধা হল না আলোর। আধার গাড়ি থেকে নেমে সোজা আলোর কাছে এসে পাশে বসল। তবুও মেয়েটা কিছু বলল না। তাদের মাঝের নীরবতা ভেঙে একসময় আধারই বলে উঠল, আমাকে না বলে এখানে আসার কারণ? ইচ্ছে করছিল তাই এসেছি। ঠিক আছে এখন চলো। আমি তোমাকে নিতে এসেছি। এখানে থাকব কিছুদিন। আপনি বড়ই নিষ্ঠুর মিসেস খান। এতগুলো মাস জ্বালিয়েও আপনার শান্তি হয়নি। আলো কিছু না বলে দোনলা থেকে নেমে যাওয়ার সময় অনুভব করল লোকটা তার বিনুনি চেপে ধরেছে। একই সাথে একটি বাক্য শুনতে পেল, যান। আলোর হৃদয় থমকাল। সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই আধার চোখে চোখ রেখে বলে উঠল, এবার যদি আমাকে ছেড়ে যাওয়ার একটুও চেষ্টা করো তাহলে আইসোয়ার মিসেস খান। আমি মরে যাব। আলো নিজেকে আর ধরে রাখতে পারল না। মুহূর্তেই ছুটে এসে স্বামীর বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল এবং দুহাতে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। আধার যেন এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল। সে নিজেও শক্ত করে জড়িয়ে ধরল প্রিয়তমাকে। গলায় মুখ ডুবিয়ে প্রাণভরে শ্বাস নেওয়ার সময় শুনতে পেল, সরি। আমি আপনাকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। এই আমার জন্য আপনি এতগুলো দিন অনেক কষ্ট করেছেন। তাই আপনাকে আর কষ্ট দিতে চাইনি। হুশ, আমার একটুও কষ্ট হয়নি। আর নিজের বউয়ের সেবা করতে কিসের কষ্ট হু? আলো কিছু না বলল না। সে আসলে দ্বিধায় পড়ে গেছিল কি করবে না করবে। কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। মনে এক কথা বলছিল ও ব্রেন এক কথা বলছিল। তাই তো সে ইচ্ছে করেই দূরত্ব বাড়িয়েছিল। কিন্তু মানুষটার কাছে সে আবারও হেরে গেল। পারল না নিজেকে দূরে সরিয়ে রাখতে। এসব আকাশ পাতাল ভাবার সময় অনুভব করল লোকটা তাকে পাজা কোলে তুলে নিয়ে গাড়ির ভেতর এসেছে। ব্যাক সিটে বসে আধার ডোর লাগিয়ে আলোর উদ্দেশ্যে বলল, তুমি চাইলে এখন আমার সব কষ্ট মুহূর্তেই দূর করতে পারো। আলো কান্না থামিয়ে চোখমুখ মুছে মাথা সোজা করে জানতে চাইল, কিভাবে? আধার বিদ্ধা আঙুল দিয়ে আলোর ঠোঁট ছুঁয়ে অস্ফুট স্বরে বলল, তোমার বেয়াদব ঠোঁট জোড়া দিয়ে আমাকে ছুঁয়ে কি? আলো হাসল। অতঃপর এগিয়ে এসে স্বামীর পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিল। ঠোঁটে চুমু খেয়ে সরে আসতে চাইলে অনুভব করল লোকটা তার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিয়েছে। আলোর চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। সে ছটফট করলে আধার এক হাতে তার ঘাড় ও অন্য হাতে কোমর চেপে ধরে ঘনিষ্ঠ করে সফটলি চুম্বন করতে থাকল। আলো বাঙের মতো তিরিংবিরিং করতে করতে একসময় হাল ছেড়ে দিয়ে চুপ হয়ে গেল এবং আবেশে চোখ দুটো বুজে নিয়ে মানুষটার মাথার পিছনের চুলগুলো শক্ত করে খামচে ধরল। দীর্ঘ এক চুম্বনের পর আধার ঠোঁট ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাসপ্রশ্বাস নিতে থাকল। আলো তো নাকমুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। তার মনে হচ্ছিল এই বুঝি এক্ষুনি দমটা আটকে যাবে। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলিয়ে নিয়ে আলো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই আধার আবারও রক্তিম ঠোঁটের মাঝে হামলে পড়ল। এবার আলো কিল ঘুষি যা পারছে সবকিছু মারতে মারতে লোকটাকে সরানোর চেষ্টা করল। কিন্তু আধার উল্টো তার হাত দুটো ধরে পিছনে নিয়ে গিয়ে আলতো করে চেপে ধরল এবং হুশ জ্ঞান হারিয়ে ঠোঁটের মাঝে মত্ত হল। আলো যখন অনুভব করল অসভ্য লোকটা তার জামার জিপার খুলে ফেলেছে, তখন চমকে উঠে ঠোঁটে কামড় বসিয়ে দিল। আধার বিরক্তিতে ঠোঁট ছেড়ে জিজ্ঞেস করল, কি সমস্যা?
এইভাবে ইঁদুরের মতো কামড়াকামড়ি করছ কেন? আলো ঠোঁট মুছে জোরে জোরে শ্বাস নিতে নিতে হিসহিসিয়ে বলল। আপনি আপনি আমার জামার জিপার খুলছেন কেন? তোমাকে আদর করব তাই। একথা শুনে আলো আঁতকে উঠে তড়িঘড়ি করে বলল। আপনার অসভ্য আদর চাই না। আমাকে ছাড়ুন। আলো ছটফট করতে করতে কোল থেকে নামতে চাইল। সে এগুলোর জন্য এখন মোটেও প্রস্তুত নয়। আর এই অসভ্য লোকটার মতিগতিও ভালো লাগছে না। নিশ্চয়ই নেশাটেশা করে এসেছে। আধার আলোর দুহাত নিজের কাঁধের উপর তুলে দিয়ে গ্রীবাদেশে মুখ ডুবিয়ে চুমু খেতে খেতে ফিসফিসিয়ে বলল। একটু একটু আদর করব। প্লিজ যান, বাধা দিও না। বাধা দেওয়া মানে? লজ্জা, ভয়ে, আতঙ্কে এবং অতিরিক্ত টেনশনে মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলল আলো। সঙ্গে সঙ্গে আধারের মুডের 12টা বেজে গেল। সে থমথমে মুখে অচেতন মেয়েটার লালচে চেহারার দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে উঠল। এ কোনো পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। কয়েক ঘণ্টা পর যখন আলোর জ্ঞান ফিরে এল তখন নিজেকে রুমের ভেতর আবিষ্কার করল। তখনকার ঘটনা মনে হতেই লজ্জায় নুয়ে গেল। হঠাৎই কিছু একটা ভেবে চমকে উঠল, মানুষটা রেগে আবার চলে যায়নি তো? আলো তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে বাহিরে ছুটে গেল। শরীরটা দুর্বল হলেও মনের কষ্টের কাছে তুচ্ছ ব্যাপার। ড্রয়িং রুমে প্রবেশ করতেই চোখ জোড়া শীতল হল। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আলেয়া রহমান নিজ হাতে আধারকে খাবার খাইয়ে দিচ্ছে। আধার ভদ্র ছেলের মতো আরেক মায়ের হাতে তৃপ্তির সাথে খাচ্ছে। আলেয়া রহমান মাঝে মধ্যে গল্প করছে আর ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আলো এগিয়ে এসে কপাল কুঁচকে বলল। জামাইকে পেয়ে মেয়েকে ভুলে গেলে? মেয়ের কথা শুনে আলেয়া রহমানের ভ্রু কুঁচকে যায়। তিনি কিছু বলতে যাবেন তার আগেই মতিউর রহমান বলে উঠলেন। তোমার মা ভুলে গেলেও তো আর আমি ভুলে যাইনি। এসো মামনি, আমার পাশে বসো। আজ বাবা তোমাকে খাইয়ে দিবে। আলো মুচকি হেসে বাবার পাশে গিয়ে বসল। মতিউর রহমান ভাত মাখিয়ে মেয়েকে খাইয়ে দিতে লাগলেন। তখন ছায়া নিজের চেয়ার ছেড়ে উঠে এসে বাবার পাশে দাঁড়ায়। তাকে দেখে আলো বিড়বিড় করে বলল। আমার আদরে ভাগ বসাতে চলে এসেছে আরেক ফকিন্নি গিয়ে। ছায়া কিছু না বলে বাবার হাতে খেতে লাগল। মায়াও তার বাবার দিকে তাকায়। মাহবুব রহমান মুচকি হেসে মেয়েকে খাবার দিতে থাকলেন। নীলিমা রহমান সবার প্লেটে আরও খাবার দিলেন। কতদিন পর পরিবারের সবাইকে হাসিখুশিতে দেখে বুকটা ভরে ওঠে, তবে মনের মধ্যে একমাত্র ছেলেটার জন্য হাহাকার করে উঠল। আজ যদি ছেলেটা বেঁচে থাকত তাহলে হয়তো এইভাবেই সবার সাথে বসে থেকে হাসিঠাট্টা করতে করতে খাবার খেত। আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। মাতো তাই এতদিনেও নিজের ছেলেবুমাকে ভুলতে পারেননি। আধারের খাবার খাওয়া শেষে আলেয়া রহমান শাড়ির আঁচল দিয়ে যত্নের সাথে মুখ মুছে দিলেন। আধার আঁচলে নাকমুখ ডুবিয়ে চোখ বুজে নীল, তারপর অস্ফুট স্বরে বলল। আপনার আঁচল থেকে মা ঘ্রাণ পাচ্ছি, যেমনটা আমি আমার মায়ের আঁচল থেকে পেতাম। আলেয়া রহমানের চোখ দুটো টলমল করছে। পরম স্নেহে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। আমি তো মাই বাবা, তোমার আরেক মা। আর তুমি আমার ছেলে গু। আধারের হঠাৎই কি জ্ঞান হল। সে দুহাতে শাশুড়ি মায়ের কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রেখে চোখ বুজে ডেকে উঠল। মা! আলেয়া রহমান হেসে ছেলেটাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে ফিসফিসিয়ে বললেন। হ্যাঁ, তোমার মা। এই সুন্দর দৃশ্য দেখে সবার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলেও আলোর চোখ দুটো ছলছল করছে। অজানা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই এতিম মানুষটাকে সে কিভাবে সুখে রাখবে? কি করলে লোকটার সব কষ্ট মুছে যাবে? সে কি আদৌ পারবে এই মানুষটার সকল কষ্ট লাঘব করতে? নাকি দিন শেষে নিজেই কষ্টের কারণ হবে, যেমনটা এই 1 বছরে হয়েছে? সে কোমায় থাকলেও ব্রেন সজাগ ছিল। লোকটার প্রতিটা কথা শুনতে পেয়েছে। সে না দেখেও সব কষ্ট, ছটফটানি, আর্তনাদ সবকিছু টের পেয়েছে। আর এই 1 বছর 6 মাসের মধ্যে এটাও বুঝতে পেরেছে এই পচা স্যারটা আগের মতো নেই। এখন এই লোকটাও তাকে চায়। আলো খাওয়া দাওয়া শেষ করে ঔষধ খেয়ে রুমে এল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাতি নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় এসে চুপটি করে বসে থাকল। আর চোখে উবুর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে থাকা স্বামীর দিকে তাকায়। আগে লোকটা হাসপাতালে তার বুকে মাথা রেখে শুয়ে থাকত, অথচ আজ একা একা ঘুমাচ্ছে। কি নিষ্ঠুর মানুষ! শুনুন। মেয়েটার ডাকে আধার চোখ না মেলে ধীর কণ্ঠে বলল। জি বলুন। সোজা হন। কেন? আপনার বুকে মাথা রেখে ঘুমাব? সরি ম্যাম, আমার বুক সরকারি নয়।
আলো বিরক্তিতে চোখমুখ কুঁচকে বলল, তাহলে কি আমি এতদিন সরকারি ছিলাম? উহু, সরকারি নও। আমার ব্যক্তিগত সুখ। ধ্যাৎ, আপনি কখনো ভালো হবেন না। যান, আপনার কাছে থাকব না গি। একথা বলে আলো বিছানায় থেকে নেমে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এই বদমাইশ লোকটার ঘাড়তারামি করার স্বভাব আর শুধরাবে না। চোখ বুজে কিছুক্ষণ শুয়ে থাকার পর অনুভব করল সে হাওয়ায় ভাসছে। আলো চমকে উঠে চট করে তাকিয়ে দেখে সে স্যারের কোলে। আধার বিছানায় সাবধানে আলোকে শুয়ে দিয়ে ঝুঁকে এসে কপালের মাঝে ভালোবাসার পরশ এঁকে দিল। পরপর গালে, দুই চোখে, নাকে, থুতনিতে ও ঠোঁটেও চুমু খেল। আলো লাজুক হেসে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, আমার থেকেও এখন আপনার ঠোঁট বেশি বেয়াদব হয়ে গেছে গিউ। আধার ঠোঁটের নিচে থাকা তিলটার উপর চুমু খেয়ে বলল, কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। আলো সরু চোখে তাকায়। আধার কিছু না বলে অর্ধাঙ্গিনীর নরম বুকের মাঝে মুখ গুজে শুয়ে পড়ল। আলো দুহাতে মাথার চুলে বিলি কেটে দিতে লাগল এবং একসময় বলল, কাল আপনার সাথে বাড়ি ফিরতে চাই। আধার বাধ্য ছেলের মতো বলল, ঠিক আছে গি। আলো জোরে শ্বাস ফেলে ধীর কণ্ঠে জানতে চাইল, আপনি কি এখনো এসব দায়িত্ব থেকে করছেন? আধার মুখ তুলে জিজ্ঞেস করল, কি মনে হয় তোমার? জানি না গি। আধার এগিয়ে এসে মেয়েটার চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, আমি যা কিছু করছি সবটাই আমার মন থেকে গি। আলো মনে মনে হাসল, তবে মুখে বলল, ও ও, আপনার মনও আছে? জানতাম না তো। আধার পাশে ঘুরে আলোকে নিজের বুকের উপর নিয়ে ফিসফিসিয়ে বলল, সময় হোক, আমার কি কি আছে আর নেই সব কিছু প্রমাণ করে দিব। এখন ভদ্র মেয়ের মতো ঘুমাও। আলো আর ভদ্র? সে তো সুযোগ বুঝে স্যারের কালো কুচকুচে কিউট ছোট্ট আঙুরের উপর চিমটি কাটল। কতদিন হয়ে গেল স্যারকে জ্বালানো হয় না। আধার চোখমুখ কুচকে বিড়বিড় করে বলল, আবার? আলো মুহূর্তে খিলখিল করে হেসে উঠল। এতদিন পর আবারও মেয়েটাকে হাসতে দেখে আধার ঠোঁট কামড়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকল সে এই হাসিটা দেখার জন্য যে ভেতরে ভেতরে কতটা ছটফট করেছে সেটা মুখে বলে বোঝাতে পারবে না। কিছু কিছু অনুভূতি প্রকাশ করা যায় না, এইগুলো গোপনেই সুন্দর। পরের দিন সকালে নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আধার আলো বেরিয়ে পড়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। ৩-৪ ঘণ্টার পথ জার্নি করে অবশেষে এসে পৌঁছাল। আলো গাড়ি থেকে নেমেই ভেতরে ছুটে গেল। আধার মেয়েটাকে সাবধানে যেতে বলে সে লাগেজ নিয়ে ভেতরে যেতে শুরু করল। দাদাজান অনন শোভহান খান ড্রয়িংরুমে বসে থেকে চা খাচ্ছিলেন আর নিউজ পেপার পড়ছিলেন। তখন আচমকা চিৎকার শুরু হকচকিয়ে উঠলেন। ফলস্বরূপ হাত থেকে চায়ের কাপ ফ্লোরে পড়ে গিয়ে ভেঙে গেল। সেদিকে নজর না দিয়ে চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় নাত বুকে সুস্থ শরীরে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই চোখ জোড়া ছলছল করে ওঠে। তিনি তড়িঘড়ি করে উঠে দাঁড়াতেই আলো ছুটে এসে দাদাজানকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো দাদাজান? আমি তোমাকে খুব খুব মিস করেছি গু। শোভহান খান মেয়েটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোমাকে ছেড়ে ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে পেয়ে অনেক অনেক ভালো আছি। আর আমিও তোমাকে খুব মিস করেছি। আলোর চোখ দুটো টলমল করলেও সে গাল ভরে হাসল। তাহমিনা খানকে দেখে কাছে এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন মা? তাহমিনা খান গম্ভীর মুখে বললেন, ভালো ছিলাম, কিন্তু এখন কতটা ভালো থাকব জানা নেই। বাড়িতে পা রাখতে না রাখতেই তো অঘটন ঘটিয়ে দিলে গু। আলোর খারাপ লাগলেও সে মুখে প্রকাশ করল না। কিন্তু তাহমিনা খানের কথাগুলো ঠিক হজম করতে পারল না আধার। সে কিছু না বলে রান্নাঘর থেকে অনেকগুলো চায়ের কাপ নিয়ে এসে ফ্লোরের মাঝে আছাড় মারল। তারপর শান্ত গলায় বলল, নিন, আমিও অঘটন ঘটিয়ে দিলাম ঘ। তাহমিনা খান রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেলেন। শোভহান খান স্বাভাবিক থাকলেও আলো বড় বড় চোখে স্যারের দিকে তাকিয়ে আছে। কতগুলো কাপ এক নিমিষেই ভেঙে ফেলল। আলো দাদাজানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোমার নাতির এত রাগ হলো কবে থেকে? তুমি যবে থেকে কোমায় গেছ ঠিক তবে থেকে। আর এটা তো কিছুই নয়। এই বাড়ির অর্ধেক জিনিসই তোমার স্বামীর হাতে ইন্তেকাল করেছে। আবার নিজেই সব কিছু কিনে এনেছে। কবে না জানি এগুলোর মতো আমাকেও তুলে আছাড় মারে গি। তোমাকে কিছু করলে আমি ওরে নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আসব, ঠিক আছে? দাদাজানের কথা শুনে আলো শব্দ করে হেসে উঠে বলল, ঠিক আছে গি।
আধার অনেক আগেই রুমে চলে এসেছে আর এসে ঝুড়ি থেকে টুনিকে রুমের ভেতর ছেড়ে দিল। আসার সময় রহমান বাড়ি থেকে নিয়ে এসেছে। আধার নিজেই লাগেজ খুলে আলোর সবকিছু আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দিল। তারপর টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গেল। আজ আর ভার্সিটিতে যাওয়া হলো না। আগামীকাল থেকে না হয় যাবে। লম্বা শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে আলো বিছানার উপর সব পুতুলগুলো নিয়ে বসেছে। এইগুলো সব আমার জন্য? হু। স্বামীর কথা শুনে আলোর চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। এইগুলো তার সব পছন্দের জিনিস। বিশেষ করে আকাশি রঙাইয়া বড় পুতুলটা তার খুব মনে ধরেছে। এই পুতুলটা মনে হয় তার সমান। কিন্তু বাদরটা দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এটা কেন নিয়েছেন? আধার তোয়ালে সোফার উপর রেখে বলল, তোমার মতো আরেকজনকে পেয়ে বুঝি খুশি হওনি? আলো বিরক্তিতে বাদর ছুঁড়ে মারল স্যারের দিকে। তারপর বলল, নিন আপনার আরেক বুকে। আজ থেকে ওটার সাথেই সংসার করবেন গে। আধার ঠোঁট কামড়ে হেসে বলল, ছোট বুকে নয়, আমার বড় বুকে প্রয়োজন। আলো কিছু না বলে পান্ডা ডোরেমনকে কাবার্ডের উপর রেখে দিল। আর বড় পুতুলটা বিছানায় রেখেছে। এটা দেখে আধার কপাল কুঁচকে জিজ্ঞেস করল, এখন কি তুমি পুতুল নিয়ে থাকবে? তো কি পুতুলটা খাওয়ার জন্য নিয়ে এসেছেন? একবার ট্রাই করে দেখতে পারো। তাহলে টেস্ট কেমন সেটাও জানা হয়ে যাবে গু। আলোর আগে দাঁতে দাঁত পিষল। মেয়েটার রাগান্বিত চেহারা দেখে আধার মনে মনে হাসল। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় ফিসফিসিয়ে বলল, এমনিতেই তুমি সবসময় আকাশি রঙা জিনিসই ব্যবহার করো। পুতুলটা কাছে না রাখলেও চলবে গু। লোকটার কথার মানে বুঝতে পেরে লজ্জায় আলোর গাল রক্তিম হয়ে উঠল। সে মুহূর্তেই চেঁচিয়ে উঠে বলল, আপনার মতো অশব্দ পুরুষ আর দুটো দেখিনি গিয়ে। আধার কিছু না বলে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। আর আলোর আগে গজগজ করতে করতে আলমারি খুলতেই একটা ঝটকা খেল। একই সাথে তার মুখ অটোমেটিক হা হয়ে গেল। সে অবিশ্বাস চোখে তাকিয়ে থেকে কয়েকবার নিজের চোখ কচলিয়ে আবার তাকায়। এত আকাশি রঙা ড্রেস, শাড়ি দেখে মাথা হ্যাং হয়ে যায় আলোর। তবে সে ভীষণ খুশি হয়েছে মনে মনে অসভ্য লোকটার পছন্দের প্রশংসা করে। সে বেছে বেছে একটা জর্জেট শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাত সবে ড্রয়িং রুমে প্রবেশ করেছে, হাঁটতে হাঁটতে হঠাৎই তার পা জোড়াস্লথ হয়ে গেল। সে উস্টা খেয়ে পড়তে পড়তেও নিজেকে সামলিয়ে নিয়ে হা করে তাকিয়ে রইল এক শাড়ি পরিহিত রমণীর পানে। আলো এক হাতে কুচি ঠিক করতে করতে সিঁড়ি বেয়ে নামছে। সামনে রাতকে দেখে হাসিমুখে এগিয়ে এসে বলল, কেমন আছেন ভাইয়া? রাত যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। সে অস্ফুট স্বরে বলল, তুমি খুব সুন্দর বোম্বাই মরিচ। খুব সুন্দর। আলো কিছু বলতে যাবে তখনই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে চমকে উঠল। চট করে পাশে তাকিয়ে দেখে আধার চুপচাপ দাঁড়িয়ে আছে। আর তার পায়ের কাছে কফির মগ গড়াগড়ি খাচ্ছে। আলো হন্তদন্ত হয়ে কাছে এগিয়ে এলে আধার ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আলো থমথমে মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে নিজেও দোতলায় উঠে গেল। রুমের ভেতর আসতেই আলো স্তব্ধ হয়ে গেল। আধার আলমারি থেকে সব আকাশি রঙা শাড়ি বের করে ফ্লোরে ছুঁড়ে মারছে। তারপর আশেপাশে তাকিয়ে লাইটার খুঁজে বের করে আগুন জ্বালাতেই আলো ছুটে এসে অস্থির গলায় বলল, না প্লিজ এমন করবেন না। শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। আপনি সেগুলোকে এইভাবে জ্বালাতে পারেন না গিয়ে। আধারের চোখমুখ লাল হয়ে গেছে। সে মেয়েটার চোয়াল শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে আগে কিভাবে চলতে বলেছিলাম? আলো ছটফটিয়ে উঠে বলল, ভুলে গেছিলাম। সরি। আধার আরও কিছু বলতে চেয়েও মেয়েটার চোখের পানি দেখে আর বলতে পারল না। চোয়াল ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শুনতে পেল, আমি তো আপনার জন্য নিজেকে একটু সাজিয়েছিলাম। ভেবেছিলাম আপনি খুশি হবেন। কিন্তু আমি ভুল ছিলাম। আপনার কথা অমান্য করার জন্য সরি। আসলে আমি এতগুলো উপহার পেয়ে খুশির ঠেলায় ভুলেই গেছিলাম আপনি আমার শাড়ি পরা পছন্দ করেন না। অহেতুক আপনাকে রাগিয়ে দিলাম। তার জন্য খুব সরি। আলো কথাগুলো বলে চোখের পানি মুছে ফ্লোর থেকে শাড়িগুলো তুলে আলমারিতে গুছিয়ে রেখে দিল। সামনে ফিরতেই তাকে আলমারির সাথে চেপে ধরল আধার। তারপর তীক্ষ্ণ চোখে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে করতে বিড়বিড় করে বলল, তোমাকে শাড়ি নিয়ে দিয়েছি শুধুমাত্র আমার সামনে পড়ে থাকার জন্য।
দিনে শাড়ি না পরে রাতে পরবে এবং আমার জন্য নিজেকে সাজাবে। আমি এসে দেখব। শুধু আমিই দেখব তোমাকে গি। আলো কিছু না বলে অভিমানে মুখ ফিরিয়ে নিল। আধার ঝুঁকে এসে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আর না কেউ বাজে নজরে দেখুক। আমি যা করছি সবটা তোমার ভালোর জন্যই। আমি একজন পুরুষ, তাই অন্য পুরুষের নজর বা চাহিদা বুঝতে পারি। তুমি প্লিজ রাতের সামনে যেও না। ও আমার ভাই হলেও ভালো ছেলে নয়। প্লেবয় একটা। ওর গার্লফ্রেন্ডের অভাব নেই, আর না রুমডেটে আপত্তি আছে। আশা করছি তুমি বুঝতে পারছ আমি কি বলতে চাচ্ছি। তবুও যদি তুমি আমার কথা না শোনো, তাহলে তোমাকে বাপের বাড়িতে রেখে আসব। কারণ তোমাকে নিয়ে আমি কোনোরকম ঝুঁকি নিতে চাই না গি। আলো সবকিছু বুঝতে পারলেও এসময় এসব নিয়ে ভাবার সময় পেল না। কারণ লোকটার হাতের ও ঠোঁটের স্পর্শে তার শরীর থরথর করে কাঁপছে। আলো শুকনো ঢোক গিলে দুহাতে স্বামীকে ঠেলে সরাতে চাইল। কিন্তু মানুষটা উল্টো তাকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় গেল। আলো কিছু বলতে চেয়েও বলতে পারল না, কারণ তার ঠোঁট জোড়া মানুষটার দখলে। আলো এক মুহূর্তের জন্য ভেবেই নিল, আজ আর নিজেকে বাঁচাতে পারবে না। তবে তাকে ভুল প্রমাণ করে দিয়ে আধার শুধু চুমু খেয়ে শান্ত গলায় বলল, তুমি পুরোপুরি সুস্থ হওনি। সারাক্ষণ ব্যাঙের মতো না লাফিয়ে এখন চুপচাপ রেস্ট নাও। আমি খাবার নিয়ে আসছি। একথা বলে আধার চলে গেল। আর আলো লজ্জায় লাল, নীল, হলুদ, সবুজ হয়ে বালিশের মধ্যে মুখ লুকিয়ে রাখল। আজকাল মানুষটা একটু বেশিই পাজি হয়ে যাচ্ছে। আধার খাবার নিয়ে এসে নিজ হাতে আলোকে খাইয়ে দিতে লাগল এবং নিজেও একই প্লেট থেকে খেতে থাকল। আলো খাবার চিবোতে চিবোতে মুগ্ধ চোখে তাকিয়ে রইল স্বামীর মুখের দিকে। ইস! তাদের জীবন থেকে কতগুলো দিন চলে গেল। সাথে ৩ জন কাছের মানুষকেও হারিয়ে ফেলল। এসব ভাবতে ভাবতে আলোর এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আধার চমকে উঠে চোখের পানি মুছে দিয়ে অস্থির গলায় জিজ্ঞেস করল, শরীর খারাপ করছে? মাথা ব্যথা করছে? ডক্টর ডাকব? আলো নাক টেনে ২ দিকে মাথা নাড়িয়ে বলল, শরীর ঠিক থাকলেও যে আমার মনটা ঠিক নেই স্যার। আমার প্রিয়জনদের খুব মনে পড়ছে। তাদের সাথে এমনটা না হলেও পারত। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। সেও এই কষ্টটা অনুভব করতে পারছে। কারণ সে তো নিজের পুরো পরিবারকেই হারিয়ে ফেলেছে। এই মেয়েটা না হয় নিজের মনের দুঃখ, কষ্ট তাকে বলছে। কিন্তু সে কিভাবে তার অসহনীয় যন্ত্রণার কথাগুলো বলবে? যেগুলো তাকে প্রতিনিয়ত একটু একটু করে তিলে তিলে শেষ করছে। যার জন্য সে এই মেয়েটাকেও প্রথমে ইগনোর করেছে। হৃদয়টা ভালোবেসে ফেললেও সে কখনো স্বীকার করেনি, এমনকি নিজের অবাধ্য অনুভূতি থেকে পালিয়ে বেরিয়েছে। কিন্তু যখন মেয়েটাকে হারাতে বসেছে, তখনই নিজের ভুল বুঝতে পেরেছে। আর এতে সে নিজের উপরই ভীষণ রেগে আছে। শুরুতে যদি অতীত না ভেবে মেয়েটাকে একটু আপন করে নিত, তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। ভালোবাসব না করতে করতে ঠিকই তো ভালোবেসে ফেলল। কিন্তু সে কি করত? চাইলেও কি আর অতীত ভুলা যায়? অজানা কারণে তার মনের মধ্যে একটা ভয় কাজ করত, প্রিয় মানুষকে হারানোর ভয়। অথচ সে না ভালোবেসেও এই জঘন্য অনুভূতি তাকে অনুভব করতে হয়েছে। তাহলে এখন থেকে না হয় সে ভালোবেসেই কষ্ট সহ্য করবে। তারপর যা হবার হোক। তবুও সে আর নিজের অনুভূতি থেকে পালাবে না। কারণ দিন শেষে এই পাগল মেয়েটার কাছেই তার সুখ, একটু শান্তি। হয়তো বেশি। আধার শান্ত চোখে আলোর মলিন চেহারার দিকে তাকিয়ে জানতে চাইল, এই আমিটার কাছে থাকতে কোনোরকম সমস্যা নেই তো তোমার? লিসেন, আমি আগের মতো নেই। একটু আধটু পরিবর্তন হয়েছি। আর তোমাকে কিন্তু এখন থেকে আমাকে সহ্য করতে হবে গি। একটু থেমে পুনরায় আওড়াল, আমার আদর নিতে তোমার কোনো অসুবিধা আছে? আলো মাথা নিচু করে লাজুক হেসে রিনরিনিয়ে বলল, উহু। আধার এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, তাহলে গতকাল গাড়িতে জ্ঞান হারালে কেন? আমি বাঘ নাকি ভাল্লুক, যে তোমাকে আস্ত চিবিয়ে খেয়ে নিব? আপনার হঠাৎ এই আমিষ রূপটা ঠিক হজম হয়নি। তাই ওই আর কি। আধার হতাশ কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, ঠিক আছে ম্যাডাম। বাহিরে থাকাকালীন না হয় আপনার কাছে নিরামিষ সারি হয়ে থাকবগু। আর বাড়িতে? শুধুই তোমার ব্যক্তিগত পুরুষগ। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।